বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের নবম এবং দশম শ্রেণীর গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের জানো যে গতি অধ্যায়ের সব সংজ্ঞা বা এইগুলা বইয়ে ভালোভাবে দিয়ে নেয়। আমরা এটা পুরোপুরি করব, কোনো কিছু না বাদ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। ভিডিও একটু দীর্ঘমেয়াদী হবে, কারণ এক পুরো অধ্যায়টা এক ভিডিওতে আমরা ছেড়ে দেবো, একটা ভিডিও ছেড়ে দেবো। গতির প্রথমে যে বিষয়টা আছে দেখো, রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। অর্থাৎ যা কিছু আমরা মাপতে পারি সেগুলো সবই রাশি। বস্তু জগতে সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি দেখো, যে সকল রাশি শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না। মানে কোন দিকে যাচ্ছে, আমরা একটা যদি ভর মাপি, ভরটা কোন দিকে আছে, উঁচুতে আছে, নিচে আছে, না রাস্তার ওই পারে আছে, সব কিছু প্রয়োজন হয় না। দৈর্ঘ্য যদি মাপি, দৈর্ঘ্যটা আমরা একটা স্কেল দ্বারা দৈর্ঘ্যটা মাপতে পারি, সে কোন জায়গায় আছে সেটা আমাদের কোনো প্রয়োজন হয় না দৈর্ঘ্য দেখার। তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এরকম স্কেলার রাশির সংখ্যা হলো, আমরা প্রথম অধ্যায়ে যেগুলো দেখেছি যে 7টা মৌলিক রাশি, সেগুলো সব স্কেলার রাশি। ভেক্টর রাশি যেগুলো, যে সকল রাশি ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটি ভেক্টর রাশি। আর যে রাশি প্রকাশ করতে শুধু খালি দিক মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটা হলো স্কেলার রাশি। দেখো ভেক্টর রাশি দ্বারা আমরা এখানে দেখো, এখানে ভেক্টর রাশি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর রাশি, এই যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি এই যে কি করছে দেখছো, একটা ভেক্টর রাশি এই যে উপরে একটা দেখতে পাচ্ছ, এই যে এখানে ভেক্টর রাশি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভেক্টর রাশির এখানে একটা তোমার এরো চিহ্ন দ্বারা দেখেছে, এরা এরো চিহ্ন দেখতে হবে, অথবা এই যে উপরের দিকে মাথার উপরে এর উপর একটা এরো চিহ্ন, এটা দ্বারা একটা ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তারপরে দেখতে পাচ্ছ দুটি ভেক্টর রাশির যোগফল শুধু রাশিগুলোর মানের উপর নির্ভর করে না, তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। দুটি ভেক্টর রাশির যোগফল রাশিগুলোর মানের উপর নির্ভর করে না, তাদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। আমরা এখান থেকে দেখো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য এখানে দেখেছি। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আমরা দেখো প্রথম যে সংজ্ঞাটা বলছিলাম সেটাই, শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়। দেখো মান আর দিক দুটোর পরিবর্তন হলে মান অথবা দিক, মানে মানের পরিবর্তন হলেও ভেক্টর রাশি পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হলে হবে। আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধু খালি মানের পরিবর্তনের ক্ষেত্রে। ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ ইত্যাদি বীজগণিতিক নিয়মে হয় না, স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ সাধারণত বীজগণিতিক নিয়মে হয়। এরপর আমরা দেখো এখানে অধ্যায়ের আরো কিছু সংজ্ঞার এখানে করা আছে, তোমাদের বইয়ে করা সংজ্ঞাগুলো এইভাবে দেওয়া নাই। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক এর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। আর অবস্থান অপরিবর্তিত থাকে স্থিতি বলে। দেখো স্থিতি আর স্থিরতা বিল আলাদা। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক এর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না, অবস্থা দেখছো, অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, মানে স্থির থাকছে, সেটা স্থিতিশীল, তাকে স্থির বলে। আর এই অবস্থা অপরিবর্তিত থাকে কেবল স্থিতি। গতি, সময় একই সংজ্ঞা রাখলে উল্টে যাবে। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে গতিশীল বলে, আর অবস্থানের পরিবর্তন হওয়ার ঘটনাকে বলে গতি। এখন দেখো প্রসঙ্গ বস্তু, দেখো প্রসঙ্গ বস্তু, কোন বস্তু স্থিতিশীল না গতিশীল তা বোঝার জন্য বস্তুর আশপাশ থেকে আরেকটি বস্তু নেওয়া হয়, যাকে প্রসঙ্গ বস্তু বলে। মানে আমরা যে বাসে চড়ে যাইছি, আমরা বাসটা চলছে কি না থামবে, কি জোরে যাচ্ছে, আমরা কি করে বুঝবো বলতো? পাশে আমরা গাছের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে এইটা, ওই গাছটা হলো প্রসঙ্গ বস্তু। পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, সেই গাছটাই হলো প্রসঙ্গ বস্তু। পাশে যে ধরো এইভাবে এরকম যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছগুলো, এই যে গাছগুলো, এগুলো সব প্রসঙ্গ বস্তু হিসাবে কাজ করে। এই গাছগুলো সব প্রসঙ্গ বস্তু হিসাবে কাজ করে। তাহলে পার্শ্ব প্রসঙ্গ বস্তু, আমরা যদি নৌকায় যাই, নৌকাটা কিভাবে জোরে চলছে না আস্তে চলছে, সেটাও প্রসঙ্গ বস্তু। এই যে পানিটা থেকে কিভাবে নৌকাটা আগে বেরিয়ে চলে যাচ্ছে, এটা দেখলে আমরা বুঝতে পারি যে পানিটা তখন প্রসঙ্গ বস্তু। এখানে তারপর দেখো পরম স্থিতি ও পরম গতি, যখন একজনের সাপেক্ষে অন্য অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে স্থিতিশীল বলে। সেটা পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে, পরম স্থিতিশীল। কিন্তু মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ আমরা জানি কি পৃথিবী ঘুরছে। পৃথিবী যেহেতু ঘুরছে, তাহলে প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে নিজ অক্ষরেখায় ঘুরছে, গ্রহ উপগ্রহ গুলা ঘুরছে। তাহলে এই জন্য আমরা বলতে পারছি
যে পৃথিবীর কোনো বস্তুই স্থিতিশীল নয়, নবমণ্ডল চারদিকে ঘুরছে। কাজেই যখন আমরা কোনো বস্তুকে গতিশীল বা স্থিতিশীল বলি, তা আপাতত স্থিতিশীল বা বস্তুর সাপেক্ষে বলে থাকি। সুতরাং এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতিই পরম নয়। অর্থাৎ আমরা দেখায় যে দেখছি যে এই বস্তুটা স্থির আছে, এই ঘরটা স্থির আছে, এই বাসটা স্থির আছে, আসলে পৃথিবীর কোনো বস্তু স্থির নাই। যেহেতু আমরা যার সাথে তুলনা করছি সেই বস্তুটাই তো ঘুরছে, সেই জন্যই পৃথিবীর কোনো বস্তুই স্থিতিশীল নয়। সরণ সংজ্ঞা দেখো, নির্দিষ্ট বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থার পরিবর্তনের সরণ বলে। সরণের মান ও দিক উভয় আছে, কাজে এটি ভেক্টর রাশি। দেখো সরণের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা অতএব এল, আমরা প্রথম অধ্যায়ে এই সম্পর্কে আলোচনা করেছি। একক, সরণের একক হলো দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার। কোন বস্তু সরণ 50 মিটার উত্তর দিকে বলতে বোঝায় বস্তুটি তার আদি অবস্থান থেকে 50 মিটার উত্তর দিকে সরে গেছে। এই ধরনের প্রশ্নটা আসে 2 মার্কের প্রশ্ন হিসাবে। কোন বস্তু সরণ 50 মিটার বলতে কি বোঝায়? তাহলে সরণ বললে 50 মিটার উত্তর দিকে বলতে বোঝায় আদি অবস্থান থেকে 50 মিটার উত্তর দিকে সরে গেছে। তারপর দেখো দ্রুতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। দেখো দ্রুতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। দ্রুতি কি? দূরত্ব বাই সময়। মানে আমরা যে কোনো জায়গায় থেকে গেলাম, এখান থেকে ধরো 10 কিলোমিটার দূরে গেলাম, সেটা আমার দূরত্ব। আর কতটুকু সময় নিয়ে গেলাম? 10 মিনিট সময় নিয়ে গেলাম বা 50 সেকেন্ড সময় নিয়ে গেলাম, সেটি তার সময়। তাহলে দ্রুতি সমান ভি সমান ডি বাই টি। দ্রুতির কোনো দিক নেই, সুতরাং দ্রুতি এটি স্কেলার রাশি। সুষম দ্রুতি, যদি বস্তুটি সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুকে সুষম দ্রুতি বলে। অসম দ্রুতি, বস্তু যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে। দেখো তাহলে সুষম দ্রুতি কি? সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ এখান থেকে আমি ধরো 30 কিলোমিটার গেলাম, 10 সেকেন্ড পরে গেলাম, 10 সেকেন্ড পরে গেলাম, 30 সেকেন্ডে 10 কিলোমিটার গেলাম। তাহলে 10 সেকেন্ড পরে গেলাম ধরো 2 কিলোমিটার, তারপর 10 সেকেন্ড পরে 2 কিলোমিটার, তারপর 10 সেকেন্ড পরে 2 কিলোমিটার, তারপর 10 সেকেন্ড পরে 2, এটা সুষম দ্রুতি। আর অসম দ্রুতি কি? বস্তু যদি প্রথম 10 সেকেন্ডে গেলাম 3 কিলোমিটার, তারপরে 10 সেকেন্ডে গেলাম 2 কিলোমিটার, তারপর 10 সেকেন্ডে গেলাম 4 কিলোমিটার, এটা হলো অসম দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি ভি সমান ডেল টি বাই ডেল্টা ডি বাই ডেল্টা ডি। তাৎক্ষণিক দ্রুতি, দূরত্বের পরিবর্তন, সময়ের পরিবর্তন। দ্রুতির মাত্রা হলো দেখো দূরত্ব বাই সময়। দেখো দূরত্বকে আমরা জানি এল দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল টি ইনভার্স 1। এখন একক দেখো, আমরা জানি দূরত্বর একক হলো মিটার আর সময়ের একক সেকেন্ড। কোন গাড়ির দ্রুতি 50 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? গাড়িটি 1 সেকেন্ডে 20 মিটার, সরি 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 20 মিটার দূরত্ব পথ অতিক্রম করে। আবার আমরা এইভাবে বলতে পারি যে দেখো 1 আর 20 এর গুণ দিয়ে 20 বোঝাতে হবে। আমরা ওটা বলতে পারি যে গাড়িটি 1 সেকেন্ড 20 মিটার। আবার এভাবে আমরা বলতে পারি যে 20 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাও বলতে পারবা। যাই হোক 1 আর 20 থাকবে, 1 সেকেন্ডে 20 মিটার বলতে পারবা। আবার তুমি বলতে পারবা যে 20 মিটার 20 মিনিটে 20 মিনিট 20 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বেগ, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। দেখো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। যদি কোনো বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ ভি সমান এস বাই টি। দেখো বেগের মাত্রা, দেখো সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে, সরণ দেখেছো, সরণ হলে নির্দিষ্ট দিক থাকবে, সরণ হলে নির্দিষ্ট দিক থাকবে। আর এটা হলো দূরত্বর, সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে বেগ বলে, আর সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। এইটুকু পার্থক্য, নির্দিষ্ট দিক লিখবে না দ্রুতিতে। মাত্রা দেখো, মাত্রা, দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা একই। বেগের একক দ্রুতির একক একই, অর্থাৎ তাই বেগ ভেক্টর রাশি, কারণ এইখানে দিক আছে, দ্রুতিতে দিক লাগেনি। বেগ দুই রকমের হয়, সুষম বেগ, অসম বেগ। যদি গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সুষম বেগ বলে। যদি গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত, অর্থাৎ আমরা এখান থেকে 20 কিলোমিটার পথ গেলাম, একই পথে কোনো দিকের পরিবর্তন ঘটেনি, মানে আঁকা বাঁকা কোনো জায়গায় যায়নি, সেটা সুষম বেগ। অসম বেগ, যদি গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় তাহলে সেটাকে অসম বেগ বলে। যে প্রথম 10 সেকেন্ডে গেলাম, এই পাশ দিয়ে গেলাম, দিকের পরিবর্তন করে দিলাম, মানে এমনি ধরো আমি যে পথে গেলাম সে পথে ধরো গলি দিয়ে গেলাম, বড় হয়ে মেন রাস্তা দিয়ে আসলাম, এভাবে দিকের পরিবর্তন যদি হয় বা আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে অসম বেগ। এই দুটো বেগের পার্থক্য দেখো, এখানে দুটো পার্থক্য যদি আমরা পড়ি তাও হবে। দুটো পার্থক্য পড়লে আমাদের 2 মার্ক আসবে সম্ভব, এখানে 2 মার্ক আসবে। দ্রুতি ও বেগের পার্থক্য। দ্রুতি সরল বা বক্রপথের সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। এটা না দিতে ওইটা দিতে পারে, আমরা প্রথমে যেটা দিছি
সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে দ্রুতি বলে, আর সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। দ্রুতি স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। শুধু মানের পরিবর্তন হলে দ্রুতি পরিবর্তন হয়, শুধু মানের কিংবা শুধু দিকের বা অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। বস্তুর বেগের মানে দ্রুতি, নির্দিষ্ট দ্রুতি হলো বেগ। এত দরকার না, আমরা দুটা পার্থক্য যদি আমরা পড়ি তাহলে হবে। এবার দেখো ত্বরণ। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনকে ত্বরণ। ত্বরণ বেগের পরিবর্তন দেখো a সমান v মাইনাস u বাই t। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তন। অসম বেগ মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ মাইনাস v দ্বারা শেষ বেগ এবং u দ্বারা আদি বেগ বোঝাই, এবং সময় হলো t। আর সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তন, অর্থাৎ প্রথমে আমি সেকেন্ডে গেলাম 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেলাম 4 মিটার, তৃতীয় সেকেন্ডে গেলাম 5 মিটার, তারপরে সেকেন্ডে গেলাম 6 মিটার। এটি হলো অসম বেগ। মাত্রা দেখো এখানে ত্বরণ বেগ বাই সময়, বেগ বাই সময়, সময়কে ভাগ্যের নিচে, কারণ বেগকে ভাগ্যেরই পাই এখানে। ত্বরণ সমান বেগ বাই সময়। তারপরে দেখো সরণ বাই সময় স্কয়ার, অত দরকার নাই, আমরা এখানে ত্বরণের মাত্রা জানি LT ইনভার্স 2। ত্বরণের একক হলো বেগ বাই সময়, এই যে নিচের এইটা, আর উপরে বেগের একক হলো ms ইনভার্স 1। আর এই যে এখানে তোমার এখানে দেখো এখানে দেখো এই যে এখানে s ইনভার্স 1 হবে উপরে বেগের, আর এই s টা উপরে এটা যাই 2 হয়ে যাচ্ছে। এখানে একটু ভুল হয়েছে, এখানে s ইনভার্স 1 হবে। যেখানে দেখতে পাচ্ছ ms, দেখছো না, ms ইনভার্স 1 হবে, এখানে ইনভার্স 1 হবে এটা। সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। দেখো ত্বরণ বা মন্দন দুই প্রকার, সুষম ত্বরণ ও অসম ত্বরণ। সুষম ত্বরণ, কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে সেই ত্বরণ সুষম ত্বরণ বলে। মাটির উপরে সুষম ত্বরণ হয় না, উপর থেকে যদি আমরা কোনো বস্তুকে ফেলি সেটা সবসময় একই সুষম ত্বরণ হয়। অসম ত্বরণ, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অসম ত্বরণ বলে। দেখো বেগ আর ত্বরণের একটা পার্থক্য দেওয়া আছে। সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ মাত্রা দেখো LT ইনভার্স 2 1, ত্বরণের মাত্রা LT ইনভার্স 2। বেগের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 2। 1687 সালে স্যার আইজাক নিউটন তার অবস্থান অমর গ্রন্থ থেকে দেখা দেখো 3টি সূত্র দিয়েছে। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে সরলপথে চলতে থাকবে। বাহ্যিক যদি আমি কোনো বল প্রয়োগ না করি, যে বস্তুটা স্থির ছিল সে সারাজীবন স্থির থাকতে যাবে, গতিশীল কখনো হবে না। আর গতিশীল বস্তু সুষম দূরত্বে সরলপথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন হার, অর্থাৎ বস্তুর ভর আর বেগের পরিবর্তন হার, বস্তুর ভর আর বেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে একা এক হবে বস্তু ভর বেগের পরিবর্তন সেদিকে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে বস্তুর ভর বেগের পরিবর্তন হার, ভরকে যদি আমি m দ্বারা লিখি আর বেগকে যদি v দিয়ে রাই করি, তাহলে বস্তুর ভর বেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে সমানুপাতিক চিহ্ন দেয়, এই যে ভাবে প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে এটা সমানুপাতিক চিহ্ন A প্রপোর্শনাল mv। বস্তু ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তু ভরবেগের পরিবর্তন সেদিকে বল যেদিকে ক্রিয়া করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন, ভর আর বেগের পরিবর্তনও সেদিকে হয়। প্রত্যেককে একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা বাস্তব অনেক উদাহরণ দেখতে পাই। তুমি যদি একটা দেওয়ালে বাড়ি মারো, তাহলে দেখবে দেওয়ালও তোমার হাতে বিপরীত একটা আঘাত করবে। তুমি যদি নৌকা থেকে নামতে চাও, তাহলে নৌকা পিছনের দিকে সরে যায়। বন্দুক থেকে যদি গুলি ছুড়তে চাও, বন্দুক পিছনের দিকে একটা ধাক্কা দেয়। এগুলো সবই বিপরীত একটা প্রতিক্রিয়া। প্রথম সূত্রের ব্যাখ্যা, নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয় জানা যায়, জড়তা এবং বল। জড়তা এবং বল প্রথম সূত্র থেকে আমরা পেলাম, জড়তা এবং বল। দ্বিতীয় জড়তা দেখো, পদার্থ যে অবস্থা আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, যে অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা, স্থির বজায় থাকে স্থির জড়তা। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলে।
ভর হচ্ছে জড়তার পরিমাপক। এটা খুব ঠিকই আসে যে জড়তার পরিমাপক কি বা জড়তার একক কি, ভর। জড়তা একক কি, তাহলে ভর। ভরের একক কি, তাহলে কেজি। তাহলে জড়তা কি দ্বারা মাপা যায়, কেজি দ্বারা। অর্থাৎ যে বস্তু যত ভর তার জড়তা তত বেশি, সহজ কথাই। স্থিতি জড়তার উদাহরণ, অর্থাৎ একটা থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে আমরা কি করি, পিছনের দিকে যে থেমে থাকা বাস হঠাৎ যদি চলতে শুরু করে, বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীর স্থির থাকে। হঠাৎ করে পায়ের নিচের অংশ থেকে যখন বাস চলতে শুরু করে তখন পিছনের অংশ, পায়ের নিচের অংশটা ঠিকই চলতে শুরু করে এবং উপর অংশটা ততক্ষণ স্থির থাকতে চাই। সেই জন্য নিচের অংশটা সামনের দিকে এগিয়ে যায় এবং পিছনের উপরের অংশটা পিছনের দিকে ঝুঁকে পড়ে, পিছনের দিকে চলে আসে। তাহলে যাত্রী পিছনের দিকে হেলে পড়েন। গতি জড়তার উদাহরণ দেখো, চলন্ত বাস হঠাৎ যদি আমরা ব্রেক কষি তাহলে আমাদের বাসটা হঠাৎ থেমে যাওয়ার কারণে স্থিতি জড়তা প্রাপ্ত হয় এবং আমার উপরের শরীরের উপরের অংশটা ততক্ষণ চলতে থাকে, সেই জন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হলো গতি জড়তার উদাহরণ। ভরবেগ, ভর আর বেগের গুণফল ভরবেগ বলে। ভরের বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ সমান mv নোট, বস্তুর ভর যত বেশি হবে, যত দ্রুত চলবে তার ভরবেগ তত বেশি হবে। দেখো, ভর এম বা ভির যে কোনো একটা যদি বেশি হয় বা দুইটিও যদি বেশি হয় তাহলে তার ভরবেগ অবশ্যই বেশি হবে। বেগ ভেক্টর রাশি, কাজে ভরবেগও ভেক্টর রাশি, এর দিক বেগের দিকে। ভরবেগের মাত্রা দেখো, ভরবেগের মাত্রা হলো ভর ও বেগের মাত্রা। ভরবেগ সমান ভর গুণিত বেগ, ভর সমান ভর গুণিত বেগ হলে সরণ বাই সময়। এটাকে দেখো, সরণের থেকে আমরা সরণের মাত্রাটা আমরা জানি, ভরের মাত্রা আমরা জানি বড় হাতের এম, সরণের মাত্রা আমরা জানি বড় হাতের এল, সময়ের মাত্রা জানি টি, টিটা উপরে গেল উঠে গেল, টি ইনভার্স 1 হয়ে গেল। ভরবেগের একক কেজি এমএস ইনভার্স 1। বলের মাত্রা দেখো, বলের মাত্রা হলো বর গণিত ত্বরণ। ভর আর ত্বরণের মাত্রা আমরা জানি, এখানে বসে দিলে হয়ে যাবে। আমরা প্রথম অধ্যায়ে যে 7টা 6টাই করা হয়েছে সেটা থেকে আমরা বাদ সমস্ত মাত্রাগুলো পাবো। বলের একক এত দেখতে পাচ্ছ। ভরবেগের সংরক্ষণের সূত্র, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। বলছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, মানে একটা গাড়ি সামনে থেকে যাই পিছনের গাড়িতে একটা ধাক্কা মারলো, তাদের ভিতরে যদি বা সামনে থেকে সামনাসামনি একটা গাড়ি সামনাসামনি ধাক্কা মারলো, তাদের ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো কিছু প্রয়োজনীয় সূত্র বলে দিচ্ছে, দেখো।